প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফিউশন এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পদার্থের অবস্থা ও চাপ অর্থাৎ পঞ্চম অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ পর্ব 1-এ আজকে আমাদের আছে, দেখো, পদার্থের অবস্থা, চাপ, প্রবাহী চাপ, স্থিতিস্থাপকতা, চাপ, ক্ষেত্রফল, বল, চাপের একক, চাপের মাত্রা সমীকরণ এবং প্যাসকেলের সংজ্ঞা, এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ পর্ব 1-এ আমার এই টপিকস গুলো আছে। আশা করি এগুলো তোমরা বুঝতে পারবা। দেখো, আমি বলছি পদার্থের অবস্থা। পদার্থের অবস্থাটা কি? পদার্থ বিভিন্ন অবস্থায় থাকে, যেমন কঠিন, তরল ও বায়বীয়। পদার্থের বিভিন্ন অবস্থায় থাকে, তার মধ্যে কি কি? কঠিন, তরল ও বায়বীয়। এবং পদার্থের আরো একটি অবস্থা আছে, যে সেটি হলো প্লাজমা, অর্থাৎ যেটাকে বলে পদার্থের চতুর্থ অবস্থা। তো পদার্থের এই অবস্থাগুলো থাকে কি কি? কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয়। এই তিনটা অবস্থার চতুর্থ অবস্থাটা হলো কি? চতুর্থ অবস্থা হলো গ্যাসীয়। প্লাজমা, চতুর্থ অবস্থাটা হলো প্লাজমা। এটা হলো পদার্থের চতুর্থ অবস্থা। তো এই অবস্থাটা আমি এই অধ্যায়ের শেষ পর্বে আলোচনা করব, এই চতুর্থ অবস্থাটা। এখন আসি কঠিন পদার্থ। তো কঠিন পদার্থটা কি? কঠিন পদার্থ হলো, এই যেমন আমার হাতে আছে মার্কার, এই মার্কারটাই হলো কঠিন পদার্থ। কেননা এই কঠিন পদার্থ, এই পদার্থগুলো প্রবাহিত হতে পারে না। যেমন এখানে লিখছি প্রবাহী। তো প্রবাহীটা মানে কি? প্রবাহী মানে যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে, যেমন তরল ও গ্যাসীয় পদার্থ। তুমি তরল পদার্থকে একটা জায়গায় রেখে দাও, সেটা ওই জায়গায় থাকবে না, সেটা অবশ্যই উপরে থেকে নিচের দিকে ধাবিত হবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাবে। অথবা গ্যাসীয় পদার্থ, ঘরের এক কোণে তুমি একটা সেন্ট অথবা যে কোনো কিছু, আতর বা পারফিউম যেটাই মারো, সেটা দেখবা সম্পূর্ণ ঘর ছড়িয়ে গেছে। তার মানে কি? প্রবাহিত হতে পারে। শুধুমাত্র প্রবাহিত হতে পারে কি কি? তরল ও বায়বীয় বা গ্যাসীয়। অর্থাৎ এই দুইটা পদার্থকে বলে প্রবাহী পদার্থ, কেননা এগুলো প্রবাহিত হতে পারে। তার মানে যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় প্রবাহী পদার্থ। এরপর প্রবাহী চাপটা কি? এই যে সকল পদার্থ প্রবাহী হয় বা প্রবাহিত হয়, সেই সকল পদার্থ প্রবাহিত হওয়ার সময় একটা চাপ প্রয়োগ করে, সেই চাপটাকে বলা হয় প্রবাহী চাপ। অর্থাৎ প্রবাহী পদার্থ চলাচলের সময় বা প্রবাহিত হওয়ার সময় যে চাপ প্রয়োগ করে তাকে প্রবাহী চাপ বলে। আমি আরো একবার সংজ্ঞাটা বলছি, যে সকল পদার্থ প্রবাহিত হওয়ার সময় চাপ প্রয়োগ করে সেই সকল পদার্থকে প্রবাহী চাপ বলে। আশা করি এই সংজ্ঞাটা বুঝতে পারছো। এরপর আসি স্থিতিস্থাপকতা। আসলে পদার্থের অবস্থা আলোচনা করলেই এই স্থিতিস্থাপকতা কথাটা চলে আসে। স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হলো, দেখো, তোমরা অবশ্যই স্প্রিং নিয়ে কাজ করছো, স্প্রিং কে অথবা রাবার নিয়ে কাজ করছো। রাবার, যে সকল রাবার, আবার যে রাবার গুলো যে টাকায় যে বাঁধা হয় প্যাচ দিয়ে, অথবা অনেক সময় কাপড়েও আটকে দেওয়া হয় রাবারটা, সেটা অনেক বলাইলে আবার মনে করো যে সেটা সংকুচিত হয়ে যায়, প্রসারিত হলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে পূর্বের অবস্থায় ফিরে আসে, এটাই হলো স্থিতিস্থাপকতা। এটারও একটা টপিকস আছে, সেই টপিকসটা আমি এই যে পদার্থের চতুর্থ অবস্থা, সেই পর্বে আলোচনা করব এই টপিকসটা। তো এরপর আসি চাপ, অর্থাৎ এই অধ্যায়ের প্রথম টপিকস চাপ। এই অধ্যায়ের 1 নাম্বার পার্ট হলো চাপ। এই চাপ নিয়ে হলো আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। চাপটা কি? আসলে চাপ হলো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আমি কি বললাম? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। মনে করো একক ক্ষেত্রফল কি রকম? একক ক্ষেত্রফল, এ হলো যদি ক্ষেত্রফল হয়,
তাহলে এটা হলো ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফল। এরিয়া ইংলিশে সেই এরিয়ার প্রথম অক্ষরটা হলো এ, সেই এ দ্বারা ক্ষেত্রফলকে প্রকাশ করে। এরপর এই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, বলটা হলো কি ফোর্স, সেই ফোর্সের প্রথম অক্ষরটা হলো এফ, সেই এফ দ্বারা ফোর্সকে বা বলকে প্রকাশ করা হয়, অর্থাৎ এফটা হলো বল। তাহলে দেখো একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে, লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, অর্থাৎ চাপটা হলো কি পি। চাপ বা প্রেসার, প্রেসারের প্রথম অক্ষর হলো পি, এই কারণে প্রেসারকে পি দ্বারা প্রকাশ করা হয় যার প্রথম অক্ষর দিয়ে। তাহলে দেখো সংজ্ঞাটা খুবই সহজ, আমরা যদি এই সূত্রটা পড়ি তাহলে খুবই ইজি। অর্থাৎ ক্ষেত্রফল যদি অন হয়, অর্থাৎ একক ক্ষেত্রফল, সেই একক ক্ষেত্রফল মানে কি এক ক্ষেত্রফল যদি এক হয় তাহলে লম্বভাবে যে পরিমাণ প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে বলে চাপ। দেখো এখন সংজ্ঞাটা খুব সহজ করে বলি, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। আশা করি চাপের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। এখন আসি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল নিয়ে আমাদের মূল ঘটনা, এই সূত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো এই ক্ষেত্রফল, সেটা হলো এই ক্ষেত্রফল। এটাকে আমি একটু সবুজ কালি দিয়ে মার্ক করি, কেননা এটা সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস এই সূত্রের। কেননা এই সূত্রের দেখো ক্ষেত্রফল বলতে কি, যে কোনো আকারের বস্তু আমরা কিন্তু দেখি, যেমন চতুর্ভুজাকার, গোলাকার। এটা মনে করো একটা গোলাকার বস্তু, গোলক, এটা হলো একটা গোলাকার বস্তু, আর এটা হলো একটা বর্গাকার বস্তু বা চতুর্ভুজাকার বস্তু। দেখো এটা হলো একটা চতুর্ভুজাকার বস্তু আর এটা হলো একটা গোলাকার বস্তু। তো এই গোলাকার বস্তু আর চতুর্ভুজাকার বস্তুর কি ক্ষেত্রফল এক? অর্থাৎ ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু এখানে তো দৈর্ঘ্য প্রস্থ নাই, এখানে আছে কি, এটা যদি একটা বৃত্ত হয় বৃত্তের কেন্দ্র থাকবে, গোলক হোক যাই হোক এটার একটা কেন্দ্র থাকবে, তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাই হলো ব্যাসার্ধ। এখানে আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি, স্মল লেটার আর। দেখো এখানে আছে ব্যাসার্ধ আর এখানে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে যদি এ ধরি আর প্রস্থকে যদি বি ধরি, প্রস্থটা বি, তো এখানে আছে দৈর্ঘ্য আর প্রস্থ, এখানে আছে ব্যাসার্ধ, তো ক্ষেত্রফল দুইটার কি এক? নো, এটা কিন্তু এক না। তো গোলকের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফল এ সমান হবে পাই আর স্কয়ার। এটা হলো পাই, এই পাই আর স্কয়ার, এটা হলো এই গোলাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল, আর এই পাই এর মানটা হবে 3.1416। এটা হলো পাই এর মান, মানটা নির্দিষ্ট। আর এই আরটা হলো এই গোলকের বা বৃত্তের ব্যাসার্ধ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আর বর্গাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ যদি b হয়, অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য অর্থাৎ বর্গাকার বা চতুর্ভুজাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দেখো দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা একটা কথা প্রায়শই বলি, কত মিটার দৈর্ঘ্য। এই যে মিটার শব্দটা নিয়ে আসি, তার মানে দৈর্ঘ্যের একক হলো মিটার, দৈর্ঘ্যের এককটা কি? মিটার। আবার প্রস্থ, কত মিটার প্রস্থ, তার মানে প্রস্থের এককটাও হলো মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে দুইটা মিটার, কিন্তু দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো ক্ষেত্রফলের একক এখানে মিটার যেহেতু দুইটা, তাহলে মিটার ইনটু মিটার সমান কি? মিটার স্কয়ার। দেখো এই ক্ষেত্রফলের এককটা কি আসলো? মিটার স্কয়ার। এখানেও দেখো এই পাই যেহেতু একটা ধ্রুব রাশি, এর কোনো একক নাই, কিন্তু ব্যাসার্ধ এই আর এর কিন্তু একক আছে। বলে না এখানে ব্যাসার্ধটা হলো 2 মিটার, ব্যাসার্ধটা 5 মিটার বা 10 মিটার, এরকম কথা কিন্তু বলে। তার মানে ব্যাসার্ধটা যদি মিটার হয় আর এখানে ব্যাসার্ধের উপর কিন্তু স্কয়ার আছে, কাজে স্কয়ারটা দিয়ে দিতে হবে। তার মানে দেখো বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রেও এককটা মিটার স্কয়ার, বর্গাকার ক্ষেত্রফলের ক্ষেত্রেও ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার। তার মানে যে কোনো বস্তুর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার, সেটা বর্গাকার হোক, বৃত্তাকার হোক আর যাই হোক। তার মানে আমরা ক্ষেত্রফলের এককটা পাইলাম কেমন? তো ক্ষেত্রফলের এককটা কি? মিটার স্কয়ার।
মিটার স্কয়ার। আর তোমরা বল একটা অধ্যায় পড়ছো ফিজিক্সের তৃতীয় অধ্যায়, সেই অধ্যায়ে বলের এককটা জানছো যে বলের একক হলো নিউটন। নিউটন অর্থাৎ চাপ P ইকুয়াল নিউটন বাই মিটার স্কয়ার। এটা হলো আমরা এককে যাচ্ছি এই যে এই টপিকসে, অর্থাৎ একক চাপের একক। তো এখানে দেখো নিউটন মিটার স্কয়ার আছে, নিউটন ভাগ মিটার স্কয়ার। তো এটাকে আমরা গুণ আকারে লিখতে চাই, কিভাবে লিখবো? দেখো এখানে মিটার স্কয়ারের পাওয়ারটা প্লাস আকারে আছে, তো এটাকে যদি আমি গুণ আকারে লিখতে চাই এই স্কয়ারটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি গুণ আকারে লিখতে চাই, এই 2টা প্লাস আকারে আছে, দেখো গুণের জন্য কি হয়ে গেছে, এই পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। আবার যদি আমরা ভাগ করে দেই এই পাওয়ারটা কি হয়ে যাবে, এরকম প্লাস হয়ে যাবে। তার মানে চাপের এককটা কি দাঁড়ালো, নিউটন পার মিটার স্কয়ার। চাপের এককটা হলো কি, দেখো এই যে চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার। এই সূত্র থেকেই এককটা আনা যায়। চাপের একক হলো নিউটন পার মিটার স্কয়ার। এখানে দেখো যে জিনিসটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, চাপের একক এটা। চাপের আরো একটা একক আছে, সেটা হলো প্যাসকেল। অর্থাৎ চাপের আরো একটা একক আছে, সেটা হলো প্যাসকেল। দেখো এটা আমি সবুজ কালি দিয়ে লিখলাম প্যাসকেল। প্যাসকেল এই যে পিটা দেখো বড় হাতের, এবং পি এর পরে যে যত অক্ষর থাকবে সেগুলো ছোট হাতের, কেননা প্রথম অধ্যায়ে এই নিয়মগুলো দেওয়া আছে যে কোনো একক যদি আমরা লিখতে চাই কোনো বিজ্ঞানীর নাম দিয়ে, তাহলে সেই বিজ্ঞানীর নামের প্রথম অক্ষরটা হবে বড় হাতের, আর পরের যত অক্ষর থাকবে সেগুলো হবে ছোট হাতের। যেমন একক অলওয়েজ কিন্তু ছোট হাতের অক্ষর দিয়ে হয়, স্মল লেটার। কিন্তু এখানে নিউটন, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে যেহেতু এই এককটা হয়েছে, এই কারণে এই এনটা কিন্তু বড় হাতের। আবার এখানে দেখো প্যাসকেল, এখানে একাধিক অক্ষর থাকার কারণে প্রথম অক্ষরটা হলো বড় হাতের, পরের অক্ষরটা হলো ছোট হাতের। অর্থাৎ চাপের কিন্তু এরকম দুইটা একক, আমাদের দুইটাই কিন্তু জানতে হবে। একটা হলো নিউটন পার মিটার স্কয়ার আর একটা হলো প্যাসকেল। কেননা পরীক্ষায় অনেক সময় যে কোনো একটা দিয়ে দেয়, প্যাসকেলও দিয়ে দিতে পারে, নিউটন পার মিটার স্কয়ারও দিতে পারে। সো আমাদের দুইটাই জানতে হবে। এই হলো চাপের একক গেল। তো চাপের একক যেহেতু গেল, এখানে দেখো কিছু সাব সূত্র নিয়ে আসি। মনে করো এখানে এই ক্ষেত্রফল, কোন একটা এই ক্ষেত্রফল মনে করো r এর মান দেওয়া আছে, r এর মান দেওয়া আছে মনে করো 0.2 মিটার। তো এখানে তো a এর মান নাই, তো আমাদের কি করতে হবে, এই a এর জায়গায় পাই r স্কয়ার বসাইতে হবে। এখন দেখো r এর মান এখানে বসায়া আর বলের মান বসায়া এই চাপ p এর মান আমরা কিন্তু বের করতে পারবো। তো এই একটা আমরা কিন্তু সাব সূত্র পাইলাম। তো দেখো এরকম আরো সাব সূত্র পাবো। বলের অধ্যায়ে আমরা আরো একটা সূত্র পড়ছি, সেই সূত্রটা কি, F ইকুয়াল ma। অর্থাৎ এখানে f এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই f এর পরিবর্তে লিখতে পারি ma ডিভাইডেড পাই r স্কয়ার। অর্থাৎ এখানে দেখো এই f এর পরিবর্তে কিন্তু আমরা এই জিনিসটা লিখতে পারি, অর্থাৎ চাপ p ইকুয়াল ma ডিভাইডেড পাই r স্কয়ার। অর্থাৎ দেখো এখানে এই যে ক্ষেত্রফল সমান পাই r স্কয়ার, এটা আমরা এই ক্ষেত্রে পাই r স্কয়ার লিখছি, যে যখন একটা বৃত্ত দেওয়া থাকবে সেই বৃত্তের ক্ষেত্র হলো পাই r স্কয়ার। কিন্তু বৃত্ত দেওয়া নাই, চতুর্ভুজাকার বস্তু দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, এই a এর পরিবর্তে চাপ p ইকুয়াল লিখতে পারি f বাই দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যটা যদি a ধরি, প্রস্থটাকে যদি b ধরি, তাহলে কিন্তু দেখো আমরা এই সূত্রটা পেয়ে যাচ্ছি। তো এই একটা সবগুলো সূত্র কিন্তু একই। দেখো সবগুলো সূত্র, এখানে যতগুলোই সূত্র লিখি এই সবগুলো কিন্তু একই জিনিস। যখন প্রশ্নে আমাদের যেরকম মান দেওয়া থাকবে আমরা সেই রকম মান ইউজ করব। এখন যে জিনিসটা, এই চাপের আমাদের মাত্রা সমীকরণটা জানতে হবে, তারপরে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো। দেখো চাপের মাত্রা সমীকরণে আসি। দেখো চাপ P সমান বল ভাগ ক্ষেত্রফল। তো দেখো বলের একক কিন্তু আমরা বলের অধ্যায়ে পড়ে আসছি যে ml পার টি স্কয়ার, এটা হলো বলের একক। আর ক্ষেত্রফল যেহেতু মিটার, আমি প্রত্যেক সময় একটা কথাই বলি যে মিটার সংক্রান্ত যত রাশি আছে তাদের সবার একক হলো
তাদের সবার মাত্রা সমীকরণটা হলো এল। অর্থাৎ মিটার সংক্রান্ত যত রাশি আছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার, দূরত্বের একক মিটার, এরকম যত রাশি আছে মিটার সংক্রান্ত, এই সবগুলো রাশির মাত্রা সমীকরণ হলো এল। অর্থাৎ এল মানে কি লেন্থ, অর্থাৎ ইংরেজি লেন্থ মানে কি দৈর্ঘ্য। তো সেই লেন্থের প্রথম অক্ষর মাত্রা সমীকরণ হিসেবে ইউজ করা হয়। তার মানে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, মানে দুইটা এল। তো এম এল পার টি স্কয়ার ডিভাইডেড, দুইটা এল মানে এল স্কয়ার। উপরে দেখো দুইটা এল, নিচে একটা এল। তো নিচে তো উপরে দেখো এখানে একটা এল আছে, এখানে একটা এল, একটা একটা কাটা থাকে একটা এল। তো এই এলটা আর এই এলটা কিন্তু কাটা। তো এই এলের উপর কিন্তু দেখো এখানে এলটা কাটা, কিন্তু এই এল এর উপর কিছু নাই, মানে মনে মনে পাওয়ার হিসাবে 1 আছে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে পাওয়ার হিসাবে। তো একে আমরা যেহেতু এই m পার টি স্কয়ারের সাথে গুণাকারে লিখব, তো কি হবে এই 1টা শুধু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ m পার l পার টি স্কয়ার। দেখো চাপ p এর মাত্রা সমীকরণটা কি হবে, m পার l পার টি স্কয়ার। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে, কেননা মাত্রা সমীকরণের ক্ষেত্রে যে রাশির মাত্রা সমীকরণটা বের করব সেই রাশিকে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিতে হবে। এগুলো অবশ্য তোমরা জানো, যেহেতু প্রথম অধ্যায়টা পড়ছো, এই প্রথম অধ্যায়ে এই সকল নিয়ম কানুন দেওয়া আছে। আশা করি এই মাত্রা সমীকরণটা বুঝতে পারছো। দেখো এখানে ক্ষেত্রফলের মাত্রা সমীকরণটা হলো এল স্কয়ার, আর বলের মাত্রা সমীকরণ তো আমরা আগেই জানি এম এল পার টি স্কয়ার। এখানে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। অনেকে প্রশ্ন করতেই পারো, স্যার এটা তো আপনি বর্গাকার বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলেন, কিন্তু গোলাকার বস্তু হলে কি হবে? গোলাকার বস্তুর ক্ষেত্রে আমি বলবো যে ব্যাসার্ধ আর সূত্রটা কি পাই আর স্কয়ার। আর মানে কি ব্যাসার্ধের একক কি মিটার। তো মিটার মানে মিটার সংক্রান্ত সকল রাশির এক মাত্রা সমীকরণ হলো এল। তো এল দিলাম, আর এখানে স্কয়ার আছে, স্কয়ারটা দিবা না, তাহলে চলে আসলো এল স্কয়ার। তো তুমি চাইলে গোলাকার বস্তুর ক্ষেত্রে মাত্রা সমীকরণটা আনতে পারো, কিন্তু একই জিনিস। আশা করি এই মাত্রা সমীকরণটা তোমরা বুঝতে পারছো। এখন যে জিনিসটা আসবো সেটা হলো প্যাসকেল জিনিসটা আমাদের বুঝতে হবে। প্যাসকেল কাকে বলে? ওই যে আমরা প্যাসকেল একক বললাম, প্যাসকেল কাকে বলে এটা আমাদের জানতে হবে, যে চাপের একক প্যাসকেল কেন, অর্থাৎ চাপ P = F/A, এর এককটা হলো প্যাসকেল। দেখো একক হলো প্যাসকেলও বলা যায়, অথবা নিউটন পার মিটার স্কয়ার। আর যদি তোমরা আরো বড় ক্লাসে পড়ো সেখানে পড়বা অ্যাটমসফিয়ার, ATM তে হলো অ্যাটমসফিয়ার। তো তোমরা এটা জানার দরকার নাই, তোমরা এই দুটাই এখন জানো, এই দুটাই মনে রাখো, ঠিক আছে? ওই তৃতীয় এককটা জানার দরকার নেই। এখন তোমরা এই দুটা খুব ভালোভাবে মনে রাখো, তাহলেই হবে। দেখো চাপের একক প্যাসকেল কাকে বলে? প্যাসকেল হলো এই ক্ষেত্রফলের এককটা আমরা কি পাইছি মিটার স্কয়ার, আর বলের এককটা কি পাইছি নিউটন। অর্থাৎ প্রতি, তোমরা এভাবে লেখো, 1 মিটার স্কয়ার বস্তুর উপর যদি 1 নিউটন, এই যে 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাকে অন প্যাসকেল বলে। দেখো খুবই সহজ, ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয়, আর বস্তুর উপর যদি লম্বভাবে 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাকে 1 প্যাসকেল বলে বা প্যাসকেল আর 1 প্যাসকেল একই কথা। ওই যে শতকরা মানেও 100, শতকরা হার মানে তো 100, পার্সেন্ট মানেও 100, 100 মানে তো শতক মানেও 100, ঠিক একক মানেও 1 মানেও 1, শুধু টাকা মানেও 1 টাকা। শুধু যদি বলে টাকা দাও, টাকা বলতে 1 টাকা বোঝায়, কি বললাম? তো 1 টাকা। তো একক মানেও 1, এরকম 1 প্যাসকেল বলে আর প্যাসকেল বলে একই সংজ্ঞা। যদি সংজ্ঞা আসে প্যাসকেল কাকে বলে, তাহলেও তোমরা এই 1 প্যাসকেলের সংজ্ঞাটা দিয়ে দিবা, যে 1 মিটার বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাকে 1 প্যাসকেল
বলে। আশা করি প্যাসকেলটা বুঝতে পারছো। এখন যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো ক্ষেত্রফল, অর্থাৎ এ। ক্ষেত্রফলের এককটা কি? মিটার স্কয়ার। মিটার স্কয়ার, এটা হলো ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার যদি হয়, দেখো এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ, অনেক সময় দিয়ে দেয় 0.01 সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটার। তো আমরা তো জানছি যে ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, কিন্তু এখানে তো সেন্টিমিটার চলে আসছে। সেন্টিমিটার, সেন্টিমিটার। তো কিভাবে তখন বুঝবো? তো দেখো আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো এখানে মনে করো যে ক্ষেত্রফল a সমান দেওয়া আছে, মনে করো 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারকে আমাদের মিটার স্কয়ারে নিতে হবে। কিভাবে নিব? আমরা দেখো এখানে মিটার স্কয়ার মানে স্কয়ারে নিতে হবে। তো এই মিটার স্কয়ারে নিতে হলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা? 100 দ্বারা। আর মিটার স্কয়ার, তো স্কয়ারটা করতে হবে। স্কয়ার করলাম, তাহলে মিটার স্কয়ার এককে চলে আসলো। দেখো এককটা কিভাবে পরিবর্তন করব? আমরা সেন্টিমিটার আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো মিটারে আনার জন্য 100 দ্বারা ভাগ করছি, আর স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দিছি। দেখো এই স্কয়ার করলে এটাকে লেখা যায়, এখানে হয় হলো 10000। তো 10000 কে এভাবে কিন্তু পাওয়ার আকারে লেখা যায় যে 1 ভাগ 10 টু দি পাওয়ার 4, অর্থাৎ 1 এর পরে 4টা শূন্য। তো 1 এর পরে 4টা শূন্য মানে 1 এর পরে একটু সোজা করে লিখি, আঁকা হয়েছে দেখো 10 টু দি পাওয়ার 4 মিটার স্কয়ার। 1 এর পর 4টা শূন্য, অর্থাৎ এটাকে তোমরা ক্যালকুলেটরে চাপ দাও, দেখো এটাকে এরকম আসবে, 10000 আসবে। অর্থাৎ 10000 ও যা 10 টু দি পাওয়ার 4 ও তা। তো আমরা এটাকে আমরা এখন শুধু এই 1 এর সাথে গুণ আকারে লিখতে চাই। এই 1 এর সাথে কি হবে? 1 * 10 টু দি পাওয়ার -4 গুণ আকারে লিখলে কি হবে? এই পাওয়ারটা প্লাস আকারে আছে এখানে, সেই প্লাসটা কিন্তু নাই, কিন্তু প্লাস আকারে আছে, এটা আমাদের বুঝতে হবে। আর যখন গুণ আকারে নিব তখন কি পাওয়ারটা শুধু মাইনাস দিয়ে দিলেই হবে, হয়ে গেল মিটার স্কয়ার। এখন এই 1 এর জায়গায় যদি 5 থাকে, 10 থাকে, 0.11 থাকে, কোনো সমস্যা নেই। তো এটার সাথে আমরা কি করব? এই 10 টু দি পাওয়ার -4 গুণ করে দিব। গুণ করলে চলে আসবে কি? মিটার স্কয়ার। মিটার স্কয়ার। দেখো এটার মান 0.01 * 10 টু দি পাওয়ার -4 বা 5 সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার আছে, এটাকে কিসে নিতে হবে? 5 * 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। এখানে সেন্টিমিটার স্কয়ার দিয়ে দিবে, এখানে সেন্টিমিটার স্কয়ার দিয়ে দেবে, ঘাতে যাওয়ার কোনো দরকার নেই, এখানে সেন্টিমিটার স্কয়ার দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এই সব জায়গায় সেন্টিমিটার স্কয়ার দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক 10 টু দি পাওয়ার -4 দ্বারা গুণ করে দিবা। আশা করি তোমরা এই চাপের এই টপিকসটা অর্থাৎ পার্ট 1টা তোমরা বুঝতে পারছো। এই পর্ব 1 নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। আর কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবা। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।